হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন যাবত তোমাদের সাথে অফলাইনে দেখা হচ্ছে না। দেশের চলমান পরিস্থিতির কারণে আমাদের অফলাইনে ক্লাস নেওয়া কি সম্ভব হয়ে ওঠেনি এই কয়েকদিন। তো আজকের ক্লাসটা আমরা অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তো এখন অফলাইনে তো আমি কিভাবে ক্লাসগুলো নিই তোমরা সেটা জানো। বাট অনলাইনে আমি ক্লাসগুলো কিভাবে নেব? বা অনলাইনে আমার ক্লাসগুলো তোমরা কিভাবে করবে? সেটা একটু আগে বলে নিই, তারপর তোমাদের কি তোমরা ক্লাসগুলো করতে কি হবে? তোমাদের সুবিধা হবে। তো অনলাইনে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা, হ্যাঁ? নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা। তো নাম্বার সিস্টেমের উপরে আমি একটি তোমাদেরকে বই দিয়েছি। বই দিয়েছি না একটি? ওই বইটি অবশ্যই তোমার সাথে রাখতে হবে। ওই অবশ্যই আমার দেওয়া নাম্বার সিস্টেম বইটার সাথে রাখবে। তারপর খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসবে। এমনে মোবাইলে দিয়ে দিচ্ছি ক্লাস, বাট কি এমনে দেখে ফেললাম হবে না। তো ক্লাসগুলো করার জন্য অবশ্যই তুমি আগে খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসবে। তারপর আমার দেওয়া এই নাম্বার সিস্টেম বইটা তোমার টেবিলে রাখবে এবং আমি যে ক্লাসগুলো করাবো আগে আমি কিভাবে প্রত্যেকটা টপিক আস্তে আস্তে করে বুঝাই দেব। প্রত্যেকটা টপিক তুমি কি ধরে ধরে আগে টপিকগুলো বোঝার চেষ্টা করবে। তারপর কিভাবে বলতেছি না বলতেছি বইগুলো পড়বে। তো এখন আসি এখন আসি আমরা এখন আসি আমরা এই নাম্বার সিস্টেম, যদিও নাম্বার সিস্টেমের উপর আমাদের একটা ক্লাস অফলাইনে হয়ে গেছে, বাট কি অফলাইনে হয়ে গেলেও আমি আবার একদম শুরু থেকে শুরু করব, মানে একদম জিরো থেকে শুরু করব এই চ্যাপ্টারটা, যেন আমাদের এই এখন যারা অনলাইনে ক্লাস করবে বা যারা নতুন আছো, তোমরা যারা নতুন করে ক্লাসগুলো করতে যাচ্ছ, তোমরাও যেন খুব সহজে ক্লাসগুলো কি বুঝে যেতে পারো প্রত্যেকটা টপিক। ওইভাবে আমি ক্লাসগুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা মূলত একটা চ্যাপ্টার তখনই পূর্ণাঙ্গভাবে শেষ হয় যখন আমাদের ওই চ্যাপ্টারের প্রথম কাজ হচ্ছে আমাদের ওই চ্যাপ্টারের বেসিক যদি আমার খুব ভালোভাবে জানা থাকে, বেসিক ক্লিয়ার থাকলে তারপর আমরা ওই মেন বুক যেটাই বলি না কেন, মেন বই যার কাছে যেটা আছে বা না থাকলেও কোনো সমস্যা নেই, আমার বইটা শেষ করবে। তারপর আমরা সিকিউর জন্য টেস্ট পেপারের কথা বলে থাকি। সিকিউর জন্য টেস্ট পেপার আর বেশি বেশি এমসিকিউর জন্য তো আমি একটা আমার দেওয়া এমসিকিউ বইটা পড়লেই এনাফ। আমার দেওয়া এমসিকিউ বইটা দেওয়া এমসিকিউ এই সিকোয়েন্সে পড়লে তুমি খুব সহজে খুব সহজে চ্যাপ্টারটা তোমার যেকোনো, সেটা আইসিটি বলে কথা নয়, তোমার যেকোনো চ্যাপ্টার কি তোমার নিজের আয়ত্তে চলে আসবে এবং পূর্ণাঙ্গভাবে আনসার করে ভালো একটা মার্কস তুমি তুলে নিতে পারবে। আচ্ছা, তো আমরা একটু নাম্বার সিস্টেম এটা নিয়ে একটু আলোচনা করি। নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম এই নাম্বার সিস্টেম অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায় আপনাদের বইয়ে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, তৃতীয় অধ্যায়ের পার্ট ওয়ান। হ্যাঁ, পার্ট ওয়ান, অর্থাৎ তোমাদের এই তৃতীয় অধ্যায় দুটো অংশ নিয়ে গঠিত, একটা পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু। একটা হচ্ছে পার্ট ওয়ান আর একটা হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ানটাই হলো আমাদের সেই নাম্বার সিস্টেম এবং পার্ট টুটা হলো লজিক গেট। পার্ট ওয়ান হলো নাম্বার সিস্টেম এবং পার্ট টু হলো কি লজিক গেট। এই দুইটা মিলে, অর্থাৎ নাম্বার সিস্টেম এবং লজিক গেট এই দুইটা অধ্যায় মিলে তোমরা 30 নাম্বার তথা 3টা সিকিউ কমন পেতে পারো। সিকিউ কয়টা? 3টা। এসএসসি পরীক্ষায় কমন পেতে পারো। এমসিকিউ তো আছেই, এমসিকিউ তো 7-8টা এমসিকিউ তো ইজিলি আসে দুইটা মিলে। এমসিকিউ এই দুই অংশ মিলে ইজিলি তোমাদের পরীক্ষায় কমন পড়ে। তো আমাদের তথাপি আমরা যদি বলতে চাই, তাহলে তৃতীয় অধ্যায় যদি আমি যদি খুব ভালোভাবে তৃতীয় অধ্যায়টা পারি, তাহলে আইসিটির একটা বড় অংশ শুধুমাত্র একটা অধ্যায় থেকে কভার করা যায়। যেমন তৃতীয় অধ্যায়ে সিকিউ এমসিকিউ মিলে যদি আমি 30 নাম্বার যদি সিকিউ থেকে ধরি, এমসিকিউ যদি আরো 7-8টা ধরি, অর্থাৎ 38 নাম্বার বা 35 প্লাস নাম্বার তুমি শুধু তৃতীয় অধ্যায় কভার করে কি করতে পারবে,
মানে তুমি আয়ত্তে নিয়ে আসতে পারবে। মানে তুমি খুব ভালোভাবে অর্ধেক অর্ধেক বলবো না, মানে একটা বড় অংশ আইসিটির একটা বড় অংশ তুমি মানে তৃতীয় অধ্যায় পুরাটা যদি ভালোভাবে কমপ্লিট থাকে তাহলে তোমার ইজিলি চলে আসবে। মানে নাম্বার তোলা কি সহজ হয়ে যাবে, বা তোমার আইসিটি প্রিপারেশনটা কি হবে, সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকে ঢুকে যাই। অর্থাৎ এটা হলো আমার সেই নাম্বার সিস্টেম বইটা। আশা করি তোমাদের সবার পড়ার টেবিলে আছে। এই নাম্বার সিস্টেম বইটা মূলত আমার বেসিক বুক হিসেবে তোমাদের সাহায্য করবে। হ্যাঁ, এই বইটা শুরু করতেছি, তাইলে আমাদের পড়া শুরু করতেছি। আচ্ছা, আসেন। আচ্ছা, আসলে আসেন আমাদের প্রথম টপিক, যে টপিকটার নাম হলো, যে টপিকটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটার নাম দিলাম নাম্বার সিস্টেম, যদিও আমাদের যেটার বাংলা নাম, অর্থাৎ অধ্যায়টার বাংলা নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেমের বাংলা নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ নাম্বার মানে হচ্ছে সংখ্যা, সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, যার কারণে নাম্বার সিস্টেম নামটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তাহলে আসেন প্রথম টপিক, মানে কম্পিউটার কি, সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন, কম্পিউটার। তাহলে কম্পিউটার কি, কম্পিউটার বা ল্যাপটপ, এই দেখেন কম্পিউটার একটা কি আমি সুন্দর করে, এটা একটা কম্পিউটার, যার একটা কি আছে আমাদের, এটা সিপিইউ বলো বা সেন্ট্রাল প্রসেসর অপারেটিং সিস্টেম যেটাই বলো না কেন, এটা হচ্ছে জাস্ট আমাদের এই জিনিসটা মনে করো একটা কম্পিউটার। আমরা এখানে কম্পিউটার যে কথা, ল্যাপটপ বা স্মার্টফোন, সেম স্মার্ট মোবাইল বা স্মার্টফোন, যেটাকে আমরা সেলফোনও বলে থাকি, এগুলো সেম ভাবে কাজগুলো করে থাকে। তো যেখানে কম্পিউটার তুমি চিন্তা করতে, কম্পিউটারে যে কাজগুলো হবে সেম ল্যাপটপেও একই ধরনের কাজ হবে, স্মার্টফোনেও কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, বাট কি একই ধরনের কাজগুলা হয়ে থাকে। তো আমাদের যে টপিক, প্রথম টপিকটা হচ্ছে কম্পিউটার কি এবং সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন। সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম কেন প্রয়োজন, নাম্বার সিস্টেম কেন প্রয়োজন, সংখ্যা পদ্ধতি। তার আসলে বুঝতে হবে যে কম্পিউটার কি, কম্পিউটার কি, এটা হলো আমাদের সেই কম্পিউটার, আমাদের সেই কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা দেখি বলেন তো আপনারা কম্পিউটার কি, আপনাদের মাথায় কি আসতেছে কম্পিউটার নামটা শুনে। হ্যাঁ, ছেলেদের মাথায় অবশ্যই আসবে গেম খেলা। হ্যাঁ, গেম, গেম না খেললে তো কম্পিউটার দেখা যায় না। মানে কম্পিউটারের প্রধান কাজ হচ্ছে গেম খেলা। আর মেয়েদের মাথায় আসতেছে এই মুভি দেখবো, সিরিজ দেখবো, এটা দেখবো, নাটক দেখবো, এগুলোই আর কি। হুম, বাট কি কম্পিউটার বলতে কি এগুলো বোঝায়, কম্পিউটার কি এগুলো বোঝায়, কম্পিউটার কি আসলে কাজ হচ্ছে এগুলো, মুভি দেখা, গেম খেলা বা ছবি তোলা, বা এগুলোই কি কম্পিউটারের কাজ কিনা? হ্যাঁ, এগুলো আমাদের কম্পিউটারে একটা বিনোদনের একটা অংশ। বাট কি এটা আমাদের কম্পিউটারের কাজ না। কম্পিউটারের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটর। ক্যালকুলেটর আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় যে ক্যালকুলেশন গুলো করে থাকি, কম্পিউটার হচ্ছে যে বড় ধরনের ক্যালকুলেটর। কম্পিউটার হচ্ছে বড় ধরনের ক্যালকুলেটর। ক্যালকুলে ক্যালকুলেটর আমাদের নরমাল যে ক্যালকুলেটর গুলো আছে, আমরা এসএসসি তে যে ক্যালকুলেটর গুলো ব্যবহার করছি বা ইন্টার এসে যে ক্যালকুলেটর গুলো ব্যবহার করতেছি, কমার্স কমার্সরা সাধারণত ওই এমএস 100 এমএস টা ইউজ করে, আর কমার্স ব্যাকগ্রাউন্ডের ওরা, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ওরা 991 ইএস প্লাস কম্পিউটারটা বেশি ইউজ করে। যাই হোক, ক্যালকুলেটর দিয়ে কাজ আমরা কি করি, ক্যালকুলেটর দিয়ে আমরা ম্যাথ সলভ করি। ম্যাথের বড় বড় যে সলভ, মানে ম্যাথের যে বড় বড় জটিল সমাধানগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব ইজিলি করে থাকি। তো আমরা ক্যালকুলেটরের যে মানগুলা দিয়ে সলভ করে থাকি, সব সমস্যা বা সব গাণিতিক সমাধান কি আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি? করে ফেলতে পারি না। তো আমরা সবগুলা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারি না। তো বড় সমাধান, বড় জটিল গাণিতিক সমস্যাগুলা আমরা কিভাবে সলভ করব? আমরা এই কম্পিউটারের সাহায্যে সলভ করি। বড় গাণিতিক সমস্যাগুলো আমরা এই কম্পিউটারের সাহায্যে সলভ করি। সেজন্য কম্পিউটারের নাম হচ্ছে গণনাকারী যন্ত্র। কি যন্ত্র? গণনাকারী যন্ত্র। কম্পিউটারের নাম হচ্ছে গণনাকারী যন্ত্র। কেন এর নাম গণনাকারী যন্ত্র হয়েছে? কারণ কম্পিউটারের কাজ মুভি দেখা না, গেম খেলা না। কম্পিউটারের কাজ হচ্ছে সলভ করা, ম্যাথ সলভ করা, বড় গাণিতিক সমস্যার সমাধান করা, বড় প্রোগ্রামিং সলভ করা।
বিভিন্ন কি বলবো, হ্যাকাররা কি করে? আসলে হ্যাকাররা সাধারণত সফটওয়্যারে প্রোগ্রামিং এ কোডিং করে। এই ধরনের কাজগুলা কি দিয়ে করা হয়? এই কম্পিউটার দিয়ে করা হয়। কম্পিউটার ছাড়া এগুলা সম্ভব না। আচ্ছা, তো এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে যে কম্পিউটার কি? কম্পিউটার একটা ক্যালকুলেটর। মানে কিরকম ক্যালকুলেটর? একটা বড়সড় বড় ধরনের ক্যালকুলেটর। যে কিনা বড়, বড় সমস্যার সমাধান করে। ছোট, ছোট সমস্যা বা ছোট, ছোট গাণিতিক এক্সপ্রেশন গুলো আমরা আমাদের নরমাল ক্যালকুলেটর, যেমন আমি একটু দেখাই। আমার কাছে এখন হাতের কাছে এটা আছে। এই ধরনের ক্যালকুলেটর দিয়ে আমরা সলভ করে ফেলতে পারি। এগুলো হচ্ছে কি ছোট, ছোট গাণিতিক সমস্যা। বাট কম্পিউটার কিভাবে সমস্যার সমাধান করে? বড়, বড় জটিল সমস্যাগুলা এই এ কম্পিউটার কি করে থাকে? সলভ করে থাকে। আচ্ছা, তাইলে একটা কথা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে গা। তো এবার আসি কম্পিউটারের কি ভাষা বুঝে? কম্পিউটার কি ভাষা সে গ্রহণ করে বা কম্পিউটার কি ধরনের ভাষা বুঝে থাকে? কম্পিউটার। কম্পিউটার সাধারণত উম কম্পিউটার কম্পিউটার সাধারণত মেশিন ভাষা বুঝে থাকে। মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে থাকে, অথবা যার আরেক নাম হচ্ছে বাইনারি ভাষা বাইনারি ভাষা। আচ্ছা, মানেটা কি? মানেটা তো কিছু বুঝলাম না। আমরা যা বললাম তা আশা করি কি বুঝতে পারেন। বাট এখন বুঝতে পারেন। আমি, আপনি, আপনার মা বাবা সাধারণত আমরা কি ভাষায় কথা বলে থাকি? যেমন আমি যে ক্লাসগুলা নিচ্ছি, ক্লাসগুলা যে রেকর্ড করতেছি, তা কি ভাষা অ্যাপ্লাই করতেছে? অবশ্যই তা হচ্ছে কি বাংলা ভাষা। তো বাংলা ভাষা আমি ইউজ করতেছি। হ্যাঁ, মাঝে, মাঝে ইংলিশ বলতেছি। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড গুলা যেমন এখানে নাম্বার সিস্টেম, এটাও ইংলিশ একটা ওয়ার্ড, চ্যাপ্টার এটা একটা ইংলিশ ওয়ার্ড। বাট কম্পিউটার কি ভাষা চিনে? তো আমরা যে বাংলা ভাষা, আমরা কি ভাষা? আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংলিশ ভাষা পারি, অনেকেই পারি। তারপর হচ্ছে যারা বাইরে আছে, যারা চীনে আছে, চীনা ভাষা, জার্মান ভাষা, ফ্রেঞ্চ ভাষা, স্প্যানিশ, হ্যাঁ, যারা আমরা ফুটবল দেখি রাত্রে, এল ক্লাসিকো দেখি, মানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার খেলাতে যে কমেন্ট্রি গুলো করা হয়, তাদের ইউরোপিয়ান ভাষাগুলা, হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ। তো কম্পিউটার আসলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে বা কম্পিউটার কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে? হ্যাঁ, আসলে কম্পিউটার আমরা যদিও জানি যে কম্পিউটারের যে এ ফরম্যাটে লেখাগুলা থাকে সেগুলো হচ্ছে ইংলিশ ভাষা। ইংলিশ, যদিও ইংলিশ থাকে, যদিও ইংলিশে কম্পিউটারে সেট করা থাকে বা আমরা সেটাকে অনেক জায়গায় বাংলাও সেট করে থাকি। বাট কি কম্পিউটার আসলে ইংলিশ ভাষাও বুঝে না, বাংলা ভাষাও বুঝে না। কম্পিউটার বুঝে আমাদের মেশিন ভাষা, বা যার আরেকটা নাম হচ্ছে বাইনারি ভাষা। অর্থাৎ কম্পিউটার আমাদের বুঝে থাকে যে মেশিন ভাষা অথবা কি বাইনারি ভাষা। তো মেশিন ভাষাটা কি? মেশিন ভাষাটা হচ্ছে যার নাম হচ্ছে বাইনারি ভাষা। বাইনারি ভাষাটা আমরা সামনে আস্তে আস্তে সবকিছু ডিটেলস পড়বো। আপাতত একটু ধারণা নেন। বাইনারি ল্যাঙ্গুয়েজ টা হলো 0 এবং 1 সম্বলিত। 0 এবং 1 দ্বারা যে ভাষা গঠিত হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বাইনারি ভাষা বলা হয়। হ্যাঁ? আপাতত এতটুক। আমরা সামনে আরো ডিটেইলস পড়বো। এই টপিকে আরো ডিটেইলস কথাবার্তা বলবো। এগুলো হচ্ছে সামনে। আপাতত আমরা এতটুকে থাকি। এবার আসেন এই জায়গায়। কম্পিউটার কি? প্রথম কথা ছিল যে আমাদের কম্পিউটার কি এবং সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন? কম্পিউটার কি এবং সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন? কম্পিউটার কম্পিউটার একটি, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। প্রথম বলা হয়েছে কম্পিউটার কি এবং সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন। তাইলে আমরা একটু বলি কম্পিউটার কি? কম্পিউটার কথাটার অর্থ হচ্ছে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। ক্লিয়ার? কেন গণনাকারী যন্ত্র বুঝে গেছে? আচ্ছা, কম্পিউটার যেহেতু একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে কি প্রয়োজন? সংখ্যার প্রয়োজন। সংখ্যা ছাড়া কি আমরা গণনা করতে পারবো? হ্যাঁ? আমরা আমরা চাল কিনি, ডাল কিনি, ডিম কিনি, তারপরে বিভিন্ন জিনিসপাতি কিনি। তো এগুলো কি দোকানদারকে বললে, আমরা যদি দোকানদারকে যাই বলি আমাকে চাল দিন। এখন ও তো আমার দিকে তাকায় থাকবে। আমি বলছি কি চাল দেন? ওকে বলতে হবে তো কয় কেজি চাল লাগতেছে। ১ কেজি, ২ কেজি, ১০ কেজি নাকি ১ বস্তা। এটা বলতে হবে না? এই যে বলতেছি ডিজিট গুলো ইউজ করতেছি। এই ডিজিট গুলো হচ্ছে আমাদের নাম্বার, মানে সংখ্যা। গণনা করতে প্রয়োজন কি? সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যা কয়টা? ১০ টা। এখন কিভাবে মৌলিক সংখ্যা ১০ টা হয়? আমাদের মৌলিক সংখ্যা ১০ টা কিভাবে হয়? তাহলে দেখেন তো ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছিল ১, ২, ৩, ৪, ৫, ৬
7 8 9 আরেকটা কই 10 তো হবে না, 10 হয়ে যাবে যে 10, এই 10 10 এটা তো আবার যৌগিক হয়ে যাচ্ছে। বাট মৌলিক কত? এখানে 9টা এবং শূন্য থেকে শুরু হবে, সবকিছু সংখ্যা শুরু হয় শূন্য থেকে, শূন্য থেকে। তাহলে শূন্য নিয়ে এখন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ মৌলিক সংখ্যা কয়টা? এই 10টি মৌলিক সংখ্যা। এগুলো সবগুলো হলো আমাদের মৌলিক সংখ্যা, মৌলিক নাম্বার। ঠিক আছে, মৌলিক সংখ্যা কয়টাই? মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে দেখে এবার বলেন, আবার আসি। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে প্রয়োজন সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা হলো কয়টি? 10টি। কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস, তাহলে কম্পিউটার দেখে আপনারাই আমাকে বলেন, যাদের বাসায় কম্পিউটার আছে আর কি, হ্যাঁ, আর যাদের বাসায় কম্পিউটার নেই তাও কোনো সমস্যা নেই, কম্পিউটার তো দেখছেন কোনো না কোনো জায়গায়। কম্পিউটার কিভাবে চলে? কম্পিউটার চলে কারেন্টে লাইন দেওয়ার সাথে সাথে। কারেন্টের লাইন না দিলে কম্পিউটার চলবে না। কম্পিউটার কি চলবে কারেন্টের লাইন না থাকলে? আর কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে ইলেকট্রনিক। কারেন্টটা চলে কি? কারেন্ট। কম্পিউটার দেখি আমি একটু বলি, এই কম্পিউটার, এটা হলো আমাদের কম্পিউটার, এটা হলো কি আমাদের কম্পিউটার। কম্পিউটার কিভাবে চলে? কারেন্টে চলে। কিসে চলে? কারেন্টে। কারেন্টে চলে। কারেন্টে লাইন কি? ইলেকট্রন। ইলেকট্রন থেকে ইলেকট্রনিক ডিভাইস বলা হয়। যদি একটু সায়েন্সের পড়ায় ঢুকে যাচ্ছি গা। কারেন্ট, ইলেকট্র চলে কারেন্টকে কি বলে এটাকে? ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স ডিভাইস। ইলেকট্রনিক্স ডিভাইস এটা কাকে বলা হয়? যে কম্পিউটারকে। কেন? এই ইলেকট্রনিক্স ডিভাইস থেকে আসছে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন দ্বারা পরিচালিত ডিভাইস হচ্ছে কি? কারেন্ট। কারেন্ট থেকে আবার চলে কি? কম্পিউটার। বুঝেছে কি বলছি? তার মানে কি কম্পিউটারকে কেন ইলেকট্রনিক্স ডিভাইস বলা হয়? কম্পিউটারকে ইলেকট্রনিক্স ডিভাইস বলার কারণ হচ্ছে যে কারেন্ট দিয়ে চলে যায়। কারেন্টটা আবার ইলেকট্রনের সাথে সম্পর্কিত। কারেন্ট কার সাথে সম্পর্কিত? কারেন্ট সম্পর্কিত ইলেকট্রনের সাথে। আবার ইলেকট্রনের সাথে সম্পর্কিত বলে এটাকে ইলেকট্রনিক্স ডিভাইস বলে। অর্থাৎ কারেন্টের সাপ্লাই, অর্থাৎ ইলেকট্রনের সাপ্লাই যদি না থাকে তাহলে কম্পিউটার চলবে না। সোজা কথা গেল, সোজা সাপটা কথাই বলে ফেলছি, মানে কম্পিউটার কি। তো এবার আসি ল্যাপটপ। আমাদের যে ল্যাপটপটা আমরা ইউজ করি, যে ল্যাপটপ তো কারেন্ট ছাড়া চলে। আরে ভাই, ল্যাপটপ কারেন্ট ছাড়া কিভাবে চলে? ল্যাপটপের পিছনে ব্যাটারি আছে না? ব্যাটারিতে কি? ইলেকট্রন সঞ্চিত থাকে। ইলেকট্রন গুলার মানে রিজার্ভ থাকে কোথায়? আমাদের ব্যাটারিতে। তার মানে যদিও সরাসরি আমাদের কারেন্টের লাইনের সাথে সংযুক্ত নয়, বাট কি ব্যাকআপ হিসেবে ব্যাটারি হিসেবে কি ল্যাপটপটা ইউজ হচ্ছে। বোঝা গেছে? তো এগুলাকে কেন ইলেকট্রনিক্স ডিভাইস বলা হচ্ছে বুঝাইতে পারছি। তো এখন আমরা জানি মৌলিক সংখ্যা 10টি, কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস সেহেতু এটি সর্বোচ্চ দুইটা অবস্থা, একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে কি লো ভোল্টেজ। একটা হচ্ছে হাই ভোল্টেজ এবং আরেকটা হচ্ছে কি লো ভোল্টেজ। এই দুইটা অবস্থা বুঝতে পারে, একটা হাই ভোল্টেজ এবং আরেকটা হচ্ছে কি লো ভোল্টেজ। মানেটা কি? মানেটা আরেকবার বোঝাই। মানেটা হচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ, আরেকটা হচ্ছে লো ভোল্টেজ। দেখি হাই ভোল্টেজের কথা বলেন তো, অনেক সময় আমাদের ঘরে যে লাইট গুলো আছে এগুলার আলো অনেক বেড়ে যায়। অনেক সময় প্রায় মাঝে মাঝে আমাদের লাইট গুলো আলো অনেক বেড়ে যায়। কেন বেড়ে যাচ্ছে? কারণ ওই অবস্থায় যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন ইলেকট্রনের প্রবাহগুলো আরো অনেক বেশি বেশি করে প্রবাহিত হচ্ছে, যার কারণে প্রয়োজনের অতিরিক্ত প্রবাহিত হচ্ছে, যার কারণে এটা হাই ভোল্টেজ, মানে বেশি বেশি প্রবাহিত হচ্ছে। আবার লো ভোল্টেজ কি? লো ভোল্টেজ মানে হচ্ছে হঠাৎ করে কি কারেন্ট থাকা সত্ত্বেও আলো কমে যাওয়া। এগুলাকে বলা হয় লো ভোল্টেজ। যেমন আমি আপনাদেরকে যদি একটু উদাহরণ দিই, এখানে আমি একটু যদি আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, এই জায়গায় একটা অন বাটন আর একটা হচ্ছে অফ বাটন। হ্যাঁ, যেমন এখানে দুইটা বাটন দেখাইতে পারতেছি, এটা হচ্ছে আমার পড়ার টেবিলের লাইট আর কি। হ্যাঁ, এই দেখেন, এখন যদি আমি এই অন করি লাইট জ্বলতেছে, আবার অফ করি লাইট বন্ধ হয়ে গেছে, আবার দেখেন লাইট দিছি অন হয়েছে, লাইট জ্বলতেছে, আবার অফ করছি লাইট বন্ধ হয়ে গেছে। এই যখন অন করতেছি তখন এর হাই ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে আমার এই টপিকে হাই ভোল্টেজ। যখন আমি আবার অফ করতেছি, এই অফ করলাম, এটাকে বলতেছি লো ভোল্টেজ। যখন হাই ভোল্টেজ সাধারণত 5 ভোল্ট তড়িৎ প্রবাহিত হয়,
মানে বিভব পার্থক্য 5 ভোল্ট থাকে। আর যখন লো ভোল্টেজ তখন এর বিভব পার্থক্য 0 ভোল্টেজ। তো আশা করি বুঝাইতে পারছি লাইটের এই ব্যাপারটা। এই অফ অন অফ অন। আচ্ছা, আচ্ছা তাহলে আসি আবার আমাদের পড়াই। তো কম্পিউটার শুধুমাত্র দুইটা জিনিস বোঝে, একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা হচ্ছে লো ভোল্টেজ। যখন হাই ভোল্টেজ হয়, যখন এই হাই ভোল্টেজ থাকে, যখন এই আমাদের হাই ভোল্টেজ হয় is, তখন এটাকে 5 ভোল্ট বলা হয়। একদম হাই ভোল্টেজকে স্ট্যান্ডার্ড ভাবে আমরা 5 ভোল্ট বলে থাকি। এবং যখন লো ভোল্টেজ হয় অর্থাৎ তখন এটাকে 0 ভোল্টেজ বলে থাকি, 0 ভোল্টেজ। এটা আবার ওবি না, হ্যাঁ, এটা হচ্ছে 0 ভোল্টেজ আর এটা হচ্ছে 5 ভোল্টেজ। সাধারণত আমাদের এই মানগুলো নেওয়া হয়ে থাকে, এই মানগুলো নেওয়া হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা তাইলে আমি আমি এবার বোঝানোর চেষ্টা করি। এই হাই ভোল্টেজ কম্পিউটার যখন লাইট জ্বলবে অর্থাৎ 5 ভোল্টেজ হবে, হাই ভোল্টেজ হবে, তখন লাইট জ্বলবে অর্থাৎ অন, বাতি জ্বলে, বাতি জ্বলে, বাতি জ্বলবে, ঠিক আছে। এবং যখন লো ভোল্টেজ থাকে তখন অফ, অফ অবস্থা মানে বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ এই জিনিসটা আমি মোটামুটি বুঝাইতে পারছি, হ্যাঁ। যখন এই তো এই জিনিসটার সাথে ইলেকট্রনিক্স এই ব্যাপারগুলা মানে বাতি জ্বলবে কি জ্বলবে না, বাতি জ্বলবে নাকি বাতি জ্বলবে না, বক্কর চক্কর কথাগুলা, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর আলোচ্য বিষয়। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এগুলো আমাদের ইলেকট্রনিক্স বিষয়, হ্যাঁ। কিন্তু এগুলো বাইনারি বিষয় কখন, এগুলো হচ্ছে আমার ইলেকট্রনিক্স ডিভাইস অর্থাৎ ইলেকট্রিক মানে কারেন্টের সাথে হিসাব নিকাশ। এখন এগুলাকে ব্যবহার করে কম্পিউটার কিভাবে কি সংখ্যাগুলোকে চেনে থাকে, হ্যাঁ। কম্পিউটার এটার সাথে বাইনারি রিলেশনটা হচ্ছে বাইনারি অর্থাৎ আমরা এই এখানে যে মেশিন ভাষা, মেশিন ভাষা এবং সাথে সাথে বাইনারি যে ভাষাটা বললাম, এই বাইনারি ভাষাটা কিভাবে রিলেটেড, এই বাইনারি বিষয়টা একটু বুঝাই দিই। যখন এটা অন থাকবে অর্থাৎ যখন এটা অন হবে তখন এটা 5 ভোল্টেজ বলে থাকি, হ্যাঁ, 5 ভোল্টেজ। এটাকে আমরা বাইনারি 1 বলে থাকি, বাইনারিতে 1 মান অর্থাৎ বাইনারি মান 1 হলে এটা 5 ভোল্টেজ হয় অন, অর্থাৎ সাধারণত এটা ধরে থাকি। আর যখন অফ, লাইট যখন বন্ধ থাকে তখন 0 ভোল্টেজ বলে থাকি। তখন এটাকে বাইনারিতে আমরা বলি বাইনারিতে 0, বাইনারি 0, বাইনারিতে বলে থাকি বাইনারি 0। আমি কি বুঝাইতে পারছি? এতটুক টপিক, আজকে বেশি টপিকে ঢুকবো না, বাট আজকে আমাদের যেহেতু এটা অনলাইনে শুরু করছি, এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করব অফলাইনের পাশাপাশি অনলাইনেও কি তোমাদেরকে দিয়ে দিতে পুরা সিরিজটা, এই অধ্যায়ের পুরা সিরিজটা অফলাইনের পাশাপাশি অনলাইনেও দিয়ে দিতে। তো আজকে মাত্র শুরু হলো, আজকে হচ্ছে লেকচার 1 অর্থাৎ নাম্বার সিস্টেমের লেকচার 1। আচ্ছা তাহলে এই এই জিনিসটা বুঝাইতে পারছি, হ্যাঁ। তাহলে দেখেন এই জিনিসটাতে আবার বলি, কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে প্রয়োজন সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কয়টি, 10টি। যে কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস, সেহেতু এটি সর্বোচ্চ দুইটা অবস্থা বুঝতে পারে, একটা অন একটা হচ্ছে অফ, এর বাইরে বুঝতে পারে না। যখন হাই ভোল্টেজ হয় তখন অন, যখন লো ভোল্টেজ হয় তখন অফ বুঝতে পারে। সংখ্যা পদ্ধতির মাধ্যমে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের সাথে সংশ্লিষ্ট সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারির কথা বলছে। বাইনারি কি, সামনে বাইনারি সম্পর্কে বিস্তারিত পড়বো। আপাতত জেনে রাখেন বাইনারি একটা সংখ্যা পদ্ধতি যেটা কম্পিউটারে বুঝে থাকে, কম্পিউটারে বোঝে মানুষও বোঝে না, ঠিক আছে। মানুষ বুঝে মানে কম্পিউটারের মতো বুঝতে পারে না। যদি কম্পিউটারের মতো মানুষ বুঝতে পারতো তাহলে মানুষই তো কম্পিউটার হয়ে যেত। আপনারা মনে হয় আমার কথা বুঝেননি। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতির মাধ্যমে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের সাথে সংশ্লিষ্ট সংখ্যা পদ্ধতির মাধ্যমে কম্পিউটার কি করা হয়, তৈরি করা হয়। আমি কি বুঝাইতে পারছি এতদূর? এই প্রথম প্রশ্নটার খুব ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। পরীক্ষায় এটা আসে, প্রায় সময় আসে। কম্পিউটার কি বা সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন, সুন্দর করে এই কয়েকটা লাইন লিখে দিলে আপনাকে নাম্বার কেউ কাটতে পারবে না, কোনো স্যারই নাম্বার কাটতে পারবে না। এই জিনিসটার সাথে মানে মিল আছে। আমি আরেকটা জিনিস যদি দেখাই,
একটু করে যদি দেখাই, এটা দেখাই হয়তো আজকের ক্লাসটা এখানে শেষ করব আমরা। হ্যাঁ, এই তো ওইটার সাথে মিল রেখে আরেকটা টপিক, এটার সাথে মিল রেখে আমাদের আরেকটা টপিক আমরা এখন দেখব এটা। আচ্ছা, কম্পিউটার কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? কম্পিউটার কিসের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে? অর্থাৎ এই প্রশ্নটা আমাদের প্রথম প্রশ্নটাকে একটু ঘুরাই দিচ্ছে আর কি স্যার। এই প্রশ্নটাকে একটু ঘুরাই স্যারে প্রশ্ন করছে যে কম্পিউটার কি সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন? এভাবে প্রশ্নটা না করে প্রশ্ন করছে কম্পিউটার কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে গণনার জন্য? মানে গণনা করার জন্য কেন বাইনারি সংখ্যাটা ব্যবহার করে? আসেন একই অ্যান্সার, হ্যাঁ? আচ্ছা তার আগে এর আগে একটু পড়াই নিই তারপর। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। গণনা করতে প্রয়োজন সংখ্যার। আমরা জানি মৌলিক সংখ্যা 10টি। কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস, তাই এটি সর্বোচ্চ 2টি অবস্থা বুঝতে পারে। যথা হাই ভোল্টেজ মানে অন, মানে লাইট জ্বলবে, লো ভোল্টেজ মানে অফ, লাইট বন্ধ থাকবে। সাধারণত 0 থেকে প্লাস 0.8 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 0 এবং প্লাস 2 ভোল্ট থেকে প্লাস 5 ভোল্ট পর্যন্ত লেভেলকে লজিক 1 ধরা হয়। এখানে 0 হচ্ছে লো ভোল্টেজ এবং 1 হচ্ছে হাই ভোল্টেজ। ডিজিটাল ইলেকট্রনিক্সে প্লাস 0.8 থেকে প্লাস 2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত নয় বিদায় ব্যবহার করা হয় না। এভাবেই শুধু দুটি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে কম্পিউটার গণনা কার্য করে থাকে। জানি কিছু কিছু বুঝছেন, কিছু কিছু মানে এই প্যারাটা বুঝেন নাই। এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা দেখি বলেন তো আপনারা ছোটবেলায় আপনারা সংখ্যা রেখা পড়ছেন না? সংখ্যা রেখা? হ্যাঁ, ঠিক তেমনি একটা সংখ্যা রেখা যার 0 মাঝখানে থাকে, এই পাশে ডান দিকের পাশে এগুলো হচ্ছে প্লাস এবং ওইদিকে মানগুলাকে আমরা মাইনাস ধরি। সর্বোচ্চ সর্বনিম্ন লাস্টের মানটা মাইনাসের দিকে মাইনাস ইনফিনিটি, এদিক দিয়ে প্লাসের দিকে প্লাস ইনফিনিটি, এভাবে করে করে মানগুলা যায়। আচ্ছা, তার আগে এটা বোঝানোর আগে এখানে একটু আসেন বাইনারি। বাইনারি মানে হচ্ছে বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। অর্থাৎ একটা মানে অনেকগুলো পদ্ধতির মধ্যে বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 2। বেস কত? বেস হচ্ছে 2 এবং এই সংখ্যা পদ্ধতি কোন কোন ডিজিট গুলো আছে বা কোন কোন মানগুলো আছে? একটা শুধুমাত্র যেহেতু বেস 2 এর মানও আছে দুইটা। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 কাদেরকে বলবো? এই সংখ্যা রেখার মধ্যে 0 থেকে শুরু করে, এই সংখ্যা রেখার মধ্যে 0 থেকে শুরু করে, এই 0 থেকে শুরু করে রেঞ্জটা একটু বলি, 0 থেকে শুরু করে 0.8 সরি 0.8 প্লাস থেকে শুরু করে প্লাস 0.8, এটাকে এই লজিক 0, এটাকে বলা হয়েছে লজিক 0, লজিক 0 এবং এই মানটাকে প্লাস 2 থেকে প্লাস 5 কে বলা হয়, প্লাস 2 থেকে 5 কে বলা হয় আমাদের লজিক 1, লজিক 1। তাহলে 2 থেকে 5 কে বলা হয় লজিক 1, তারপর এই 0 থেকে 0.8 পর্যন্ত বলা হয় লজিক 0। অর্থাৎ এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বাইনারি 0, এটা হচ্ছে বাইনারি 1। এইখানে এই সংখ্যা রেখার মধ্যে আমাদের এই মাঝখানের মানগুলা নাই, এখানে কোনো মান নাই, কোনো মান নাই, কোনো মান নাই, কোনো মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এগুলা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়বেন, ইলেকট্রনিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়বেন, তারা আপনারা বিস্তারিত পড়বেন। তো এখানে কেন গ্রহণযোগ্য নয় সেটা জানার দরকার নাই, বাট শুধুমাত্র জেনে রাখেন গ্রহণযোগ্য নয়, কোনো মান গ্রহণযোগ্য নয়, শেষ। আশা করি এবার বুঝতে অসুবিধা হবে না, আশা করি এবার বুঝতে অসুবিধা হবে না। দেখি বলি আমরা লাস্ট ফিনিশিং দিয়ে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। আমাদের আজকে প্রথম ক্লাস আর কি। দেখি আবার বলি, কম্পিউটার কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে গণনার জন্য? তাহলে কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, ঠিক আছে, গণনা করতে প্রয়োজন সংখ্যার। আমরা জানি মৌলিক সংখ্যা কয়টি? 10টি। কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস, তাই এটি সর্বোচ্চ 2টি অবস্থা বুঝতে পারে, যথা হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ। সাধারণত 0 থেকে 0.8, এই দেখেন 0 থেকে 0.8 পর্যন্ত লেভেলকে লজিক 0 মানে বাইনারি 0 এবং এবং এই প্লাস 2 থেকে প্লাস 5 পর্যন্ত লেভেলকে লজিক 1 ধরা হয়। এখানে 0 হচ্ছে লো ভোল্টেজ এবং 1 হচ্ছে হাই ভোল্টেজ। এই 0, আবার এই 0টাকে বলতেছি কি লো 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 ভোল্টেজ, আবার 1 কে হাই ভোল্টেজ। একটু আগে পড়ে আসছে তো জিনিসগুলো, হ্যাঁ, হাই ভোল্টেজ ধরা হচ্ছে। আচ্ছা,
হাই ভোল্টেজ তো 0.8 থেকে +2 ভোল্ট লেভেল সংজ্ঞায়িত নয় বিধায় ব্যবহার করা হয় না। এভাবেই শুধু দুইটি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে কম্পিউটার গণনা কার্য করে থাকে। তো আজকে আমাদের প্রথম ক্লাস, মানে অনলাইনে এই চ্যাপ্টারের উপর প্রথম ক্লাস। আশা করি আমরা পুরো জিনিসটা শুরু করতে পেরেছি, মানে শুরু করতে আস্তে আস্তে করে দেখা যাক না, টপিক বাই টপিক সামনে এগিয়ে চ্যাপ্টারটা শেষ করে যাব। বেশি দিন লাগবে না। আর আমাদের চারদিকে যদি পরিস্থিতি খুব, মানে আমরা সবারই কাম্য হচ্ছে পরিস্থিতি যেন ঠিকঠাক তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক হয়ে যায়। বর্তমানে যে অস্থিতিশীলতা চলতেছে দেশের মধ্যে তা তাড়াতাড়ি যেন বন্ধ হয়ে যায়। তো আমরা এটাই কাম্য করি এবং প্রার্থনা করি কি সবকিছু ঠিকঠাক হয়ে যাক এবং আমরা সবাই আবার আগের মতো অফলাইনে ক্লাস করার জন্য, আগে যেভাবে ক্লাস নেওয়া হয়তো খুব দ্রুত যাতে আমরা অফলাইনে ক্লাস নিতে পারি। আশা করি আমি বুঝাতে পেরেছি এবং আমাদের আজকের প্রথম ক্লাসটি এখানে শেষ করতেছি। তো সবাই অবশ্যই ক্লাসটি করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে যে স্যার পড়া বুঝছি, স্যার পড়া বুঝি নাই। সোজা কথা। বুঝলে বুঝছি বলবা, না বুঝলে বুঝি নাই বলবা। যদি না বুঝো তাহলে আমাকে আবার বলবা, আমি আবার বুঝাই দেব। ঠিক আছে? না বুঝলে কোনো সমস্যা নেই। বাট বুঝলে ভালো। না বুঝলেও আরো ভালো। না বুঝলে আরো ভালো, আরেকবার বুঝাই দেব। কোনো ব্যাপার না। আর খুব দ্রুত আমরা অফলাইনে চলে যাওয়ার চেষ্টা করব। আর এই রবিবার ক্লাস হবে কি হবে না আমি জানাই দেব। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি রাখবা, চোখ রাখবা এবং তোমাদের মধ্যে দেখা যায় অনেকে কি করো, এই মেসেজ দেখো বাট কি রিপ্লাই দাও না। আরে তোমরা যদি একটু রেসপন্স না করো আমি কেমনে বুঝবো কারা কারা মেসেজটা পাইছো বা কারা কারা পাও নাই, কারা কারা মানে মানে রেসপন্স করলেই তো আমি বুঝতে পারবো। হ্যাঁ, আর এটা তো এমন না যে কোচিং এর মতো না যে একদম কমার্শিয়াল ব্যাপার স্যাপার, অনেক মানে অনেক কিছুই আছে। এটা তো জাস্ট আমরা কয়েকজন মিলে টিউশনের মতো করে একটা ছোট ব্যাচ ভিত্তিক ভাবে পড়াচ্ছি। হ্যাঁ, তো এখানে তো তোমাদের এত কমার্শিয়ালি কোনো কিছু চিন্তা করতে হবে না। স্যারকে কোনো অসুবিধা হলে সরাসরি বলবা, স্যারে সর্বোচ্চ চেষ্টা করবে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। ঠিক আছে? আর পড়া না বুঝলে তো আমি আছি। আইসিটি নিয়ে তোমাদের চিন্তা করার কি কোনো কারণই নেই। কারণ আমার কাছে পড়তেছো এর অর্থ হচ্ছে যে আমার বইগুলা তোমার কাছে আছে। আমার বইগুলা আছে এর অর্থ হচ্ছে যে আমি এই বইগুলা শেষ করে দেব। আর আমার বইগুলো শেষ করে দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি তোমার প্রিপারেশনটা বেসিকে কোনো সমস্যা হবে না। সিকিউ তোমাদের এমসিকিউর জন্য তো আলাদা একটা বইই দিয়েছি আমি। আলাদা স্পেশাল একটা বই দিছি না? এমসিকিউ ওইটা পড়লেই কমন চলে আসবে পরীক্ষায়। একটাও বাইরে থেকে আসবে না। তারপর এমসিকিউর পরে কি সিকিউটা আমরা যথেষ্ট পরিমাণ ক্লাসে কি করব? প্র্যাকটিস করব। যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করবে। এর বাইরেও বাসায় যে কাজগুলো থাকবে এর বাইরে তোমরা যদি ঠিকঠাক ভাবে পড়তে পারো আমার আমার আইসিটি নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। তোমরা শুধু এসে আমাকে বলবে স্যার এত পাইছি, স্যার এত পাইছি। আমি তখন খুব খুশি হব। আচ্ছা, আজকের জন্য এতটুক। গুড বাই। ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে।